সাধারণত আমাদের দাঁতের যে ওপরে যে স্তরটা থাকে প্রোটেক্টিভ লেয়ার যেটা এনামেল, সেটা অনেক সময় ক্ষয় হয়ে যায় এবং দাঁতের মাড়ি যদি সরে যায় তখন দাঁতের ভেতরের যে আমাদের সংবেদনশীল অংশ থাকে ডেন্টিন, সেটা এক্সপোজ বা উন্মুক্ত হয়ে যায়। এই ডেন্টিনের মধ্যে অনেক ক্ষুদ্র নালী থাকে যেগুলো সরাসরি দাঁতের নার্ভের সাথে কানেক্টেড থাকে। তখন অত্যন্ত ঠান্ডা বা গরম মিষ্টি খেলে দাঁতের শিরশিরানি অনুভূত হয়। আমরা যেটা প্রথমত ভুল করি, খুব জোরে জোরে ব্রাশ করি। বেশিরভাগ পেশেন্টরাই ভাবে যে দাঁতে হয়তো ছোপ আছে বা হয়তো দাঁত একটু হলুদ আছে, সেই নিয়ে অনেকের ইনসিকিউর থাকে। ওনারা হয়তো জোরে জোরে ব্রাশ করলে আমাদের দাঁত বেশি পরিষ্কার হবে, কিন্তু এটা কিন্তু একদমই ভুল ধারণা। এক্ষেত্রে যাদের অনেক বেশি স্টেন থাকে সেক্ষেত্রে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। আমাদের প্রফেশনাল ক্লিনিক থাকে, সেক্ষেত্রে যাবে। জোরে জোরে ব্রাশ করলে শুধুমাত্র এনামেল ক্ষয় হয়ে যাবে, মাড়ি সরে যাবে এবং সেন্সিটিভিটি প্রবলেম বেড়ে যাবে। সাপোজ ধরো এটা যদি আমার দাঁতের ওপরে দাঁতের মাড়ির লাইন হলো, এটা আবার টুথব্রাশ হলো, আমি তাহলে এরকম করে ব্রাশটা আমরা ভুল করি কি প্রথমে এরকম রাখি, এরকম প্যারালালি, এরকম রাখা উচিত না। এটা হলে হরাইজন্টাল ফোর্স পড়ে এবং এনামেল উইথ টাইম ক্ষয় হয়ে যায়। আমাদের এরকম করে রাখতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁতের ব্রিসেলগুলো, এরকম টু অ্যান্ড ফ্রো মোশনে আপ অ্যান্ড ডাউন করে প্রত্যেকটা দাঁতকে এরকম ওপরে এবং নিচে হলে নিচের দাঁতেও এরকম এরকম করে আমাদের ব্রাশ করতে হয়। সব বয়সেরই হতে পারে। এখন তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে যে সেন্সিটিভ প্রবলেম আরও বাড়ছে। তার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিক খাওয়া, সফট ড্রিঙ্কস খাওয়া এবং তোমার ভুলভাল পদ্ধতিতে ব্রাশ করা এবং দাঁতের ক্যাভিটি, সেই জন্য তরুণদের মধ্যেও এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আপনারা অনেকেই টিভিতে অ্যাড দেখেন টুথ সেন্সিটিভিটি টুথপেস্ট সম্পর্কে, কিন্তু এই বিষয়টি সম্পর্কে আপনারা বিশেষ তথ্য জানেন কি? এই বিষয় নিয়েই আমাদের আজকের পর্ব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডেন্টাল ডিপার্টমেন্টের সার্জন ডক্টর এশা চট্টোপাধ্যায়। নমস্কার ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর এশা চট্টোপাধ্যায়, ডেন্টিস্ট, গৌরীদেবী হসপিটাল। ম্যাম, প্রথমেই জানতে চাইবো, আমরা যখন আইসক্রিম বা ঠান্ডা জল অথবা আমরা যখন মিষ্টি খাই তখন একটা দাঁতে শিরশিরে ভাব অনুভব হয়, এটা কেন হয়? দেখো, সাধারণত আমাদের দাঁতের যে ওপরে যে স্তরটা থাকে প্রোটেক্টিভ লেয়ার যেটা এনামেল, সেটা অনেক সময় ক্ষয় হয়ে যায় এবং দাঁতের মাড়ি যদি সরে যায় তখন দাঁতের ভেতরের যে আমাদের সংবেদনশীল অংশ থাকে ডেন্টিন, সেটা এক্সপোজ বা উন্মুক্ত হয়ে যায়। এই ডেন্টিনের মধ্যে অনেক ক্ষুদ্র নালী থাকে যেগুলো সরাসরি দাঁতের নার্ভের সাথে কানেক্টেড থাকে। তখন অত্যন্ত ঠান্ডা বা গরম মিষ্টি খেলে দাঁতের শিরশিরানি অনুভূত হয়। এই দাঁতের এনামেল ক্ষয়ের জন্য কি আমাদের কোনো ডেইলি লাইফস্টাইলের প্রবলেম রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। সাধারণত যেটা হয়, আমরা ব্রাশিং টেকনিক আমাদের ঠিক থাকে না, ভুল পদ্ধতিতে ব্রাশ করা, জোরে জোরে ব্রাশ করা এবং সফট ব্রাশ ব্যবহার না করা। অনেকের থাকে দাঁতে দাঁত ঘষা অভ্যেস, যেটা গ্রাইন্ডিং বলি, এবং নিয়মিত ডেন্টাল চেক আপ না করানো, অতিরিক্ত টক এবং সফট ড্রিঙ্কস পান করা, এসব সবকিছু আমাদের দাঁতের এনামেলকে ক্ষয় হওয়ার জন্য দায়ী। জোরে জোরে দাঁত পরিষ্কার করলে বা ব্রাশ করলে কি কোনো ক্ষতি হতে পারে দাঁতে? হ্যাঁ, অবশ্যই হয়। অনেকেই মনে করেন যে জোরে জোরে দাঁত পরিষ্কার করলে দাঁত অনেক পরিষ্কার থাকে, এটা কিন্তু ভুল ধারণা। এক্ষেত্রে হয় কি, দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং দাঁতের মাড়ি সরে যায়, তো সেক্ষেত্রে সেন্সিটিভিটি প্রবলেম বেড়ে যায়। এই সমস্যাটা কি শুধু বয়স্কদেরই হয় নাকি মানে আরো বাকিদেরও হতে পারে? না, এটা সব বয়সেরই হতে পারে। এখন তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে যে সেন্সিটিভ প্রবলেম আরও বাড়ছে। তার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিক খাওয়া, সফট ড্রিঙ্কস খাওয়া এবং তোমার ভুলভাল পদ্ধতিতে ব্রাশ করা এবং দাঁতের ক্যাভিটি, সেই জন্য তরুণদের মধ্যেও এই প্রবলেমটা দেখা যাচ্ছে। মানে সফট ড্রিঙ্কের কারণে দাঁতে প্রবলেম হয়? হ্যাঁ, সফট ড্রিঙ্কস বা তোমার যে কোনো টক জাতীয় খাবার যেগুলোতে অ্যাসিড বেশি থাকে, অ্যাসিড কী করে, দাঁতের যে এনামেল থাকে এনামেলকে ক্ষয় করে দেয়। তো সেই জন্য সেক্ষেত্রে এনামেল, আমি প্রথমে যেটা বললাম, ক্ষয় হয়ে গেলে ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেন্সিটিভিটি হতে পারে। মার্কেটে অনেক ধরনের সেন্সিটিভিটি টুথপেস্ট পাওয়া যায়, এগুলো কি কাজ হয় নাকি শুধুমাত্র হ্যাঁ, মার্কেটিং পারপাস? না না, যে সেন্সিটিভিটি টুথপেস্ট যেগুলো পাওয়া যায় সেগুলো কার্যকরী হয় যদি নিয়মিতভাবে কেউ 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করে, তাহলে অনেকটাই উপকার পাওয়া যায়। এই পেস্টগুলো দাঁতের নার্ভের যে উত্তেজনা বা উদ্দীপনা, সেটাকে কমাতে সাহায্য করে। তবে তারপরেও যদি সমস্যা না কমে, সেক্ষেত্রে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া দরকার। এই দাঁতে পোকা আর দাঁতে সেন্সিটিভিটি, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে নাকি দাঁতে পোকা হলেই একমাত্র এটা হয়? না, দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমার যাদের ধরো দাঁতে পোকা থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট দাঁতে তোমার কালো দাগ বা স্পট এবং গর্ত থাকে, তো সেখানে খাবার ঢুকে গেলে ব্যথা হতে পারে। কিন্তু সেন্সিটিভ তোমার হচ্ছে দাঁতে গর্ত নাও থাকতে পারে, সেক্ষেত্রে ঠান্ডা বা গরম খেলে তখন শিরশিরানি অনুভূত হয়।
দাঁতের এনামেলকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি করা উচিত? প্রথমত তোমার নিয়মিতভাবে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দুবার ব্রাশ করা, সঠিক পদ্ধতিতে ব্রাশ করা, সফট ব্রাশ দিয়ে হালকাভাবে ব্রাশ করা, অতিরিক্ত টক এবং কার্বোনেটেড যে ড্রিঙ্কস হয় সেগুলোকে কম খাওয়া বা অ্যাভয়েড করা এবং 6 মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করা। ম্যাম, আপনি যেমন বললেন যে ব্রাশ টেকনিকের জন্য এনামেল ক্ষয় হতে পারে, তো ব্রাশ কেমন করে করা উচিত? যেমন আমার নিজের একটা ব্রাশ হয়তো 1 সপ্তাহের বেশি যায় না। সেক্ষেত্রে তোমাকে দেখো, আমি যেটা প্রথমে বললাম যে তোমাকে জেন্টলি একদম হালকাভাবে ব্রাশ করতে হয়। আমরা যেটা প্রথমত ভুল করি, খুব জোরে জোরে ব্রাশ করি। বেশিরভাগ পেশেন্টরাই ভাবে যে দাঁতে হয়তো ছোপ আছে বা হয়তো দাঁত একটু হলুদ আছে, সেই নিয়ে অনেকের ইনসিকিউরিটি থাকে। ওনারা হয়তো জোরে জোরে ব্রাশ করলে আমাদের দাঁত বেশি পরিষ্কার হবে, কিন্তু এটা কিন্তু একদমই ভুল ধারণা। এক্ষেত্রে যাদের অনেক বেশি স্ট্রেন থাকে সেক্ষেত্রে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। আমাদের প্রফেশনাল ক্লিনিক থাকে, সেক্ষেত্রে যাবে। জোরে জোরে ব্রাশ করলে শুধুমাত্র এনামেল ক্ষয় হয়ে যাবে, মাড়ি সরে যাবে এবং সেন্সিটিভিটি প্রবলেম বেড়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমাদের যে প্রপার ব্রাশিং টেকনিক, যেটাকে আমরা মডিফাইড বাস মেথড বলি, সেক্ষেত্রে বলা হয় যে আমাদের দাঁতের যে ব্রিসেলগুলো থাকে সেটা দাঁতের যে দাঁত আর মাড়ির যে সংযোগস্থল, যে গাম লাইন যেটা বলি, সেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিসেলগুলো রেখে টু অ্যান্ড ফ্রো মোশনে, আপ অ্যান্ড ডাউন মোশনে জেন্টলি আমাদের ব্রাশ করতে হবে। কখনোই সাইড টু সাইড বা এরকম ঘষে ঘষে হরাইজন্টালি ম্যাম, একবার ব্রাশ দেখিয়ে দিন। করা উচিত না। হ্যাঁ, সাপোজ ধরো এটা যদি আমার দাঁতের ওপরে দাঁতের মাড়ির লাইন হলো, এটা আমার টুথব্রাশ হলো, আমি তাহলে এরকম করে ব্রাশটা, আমরা ভুল করি কি প্রথমে এরকম রাখি, এরকম প্যারালালি, এরকম রাখা উচিত না। এটা হলে হরাইজন্টাল ফোর্স পড়ে এবং এনামেল উইথ টাইম ক্ষয় হয়ে যায়। আমাদের এরকম করে রাখতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁতের ব্রিসেলগুলো, এরকম টু অ্যান্ড ফ্রো মোশনে আপ অ্যান্ড ডাউন করে প্রত্যেকটা দাঁতকে এরকম ওপরে এবং নিচে হলে নিচের দাঁতেও এরকম এরকম করে আমাদের ব্রাশ করতে হয়। এটাই প্রপার ব্রাশিং টেকনিক। আরো একটা জিনিস, আমরা টাইমের জন্য ব্রাশিং টাইমের মানে সময়টাকে কম্প্রোমাইজ করি, যে আমাদের তাড়া আছে, ব্রাশটা তাড়াতাড়ি করে নিই, এটাতেও কি ক্ষতি হয়? হ্যাঁ, তাড়াতাড়ি ধর কি 30 সেকেন্ডের মধ্যে ব্রাশ করে নিলো, বা একদম ঘষে 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 10 সেকেন্ডের মধ্যে করে নিলো, সেক্ষেত্রে তাহলে বলে আরে ব্রাশ তো করি না, কিন্তু সেটা নয়। মানে কিন্তু তোমার পরিষ্কারও হলো না, এনামেলও ক্ষয় হয়ে গেলো। তো সেই জন্য সবসময় ঘড়ি ধরে অ্যাটলিস্ট তোমার 2 মিনিট সময় দিয়ে ব্রাশ করা উচিত। অনেকেই তো ব্রাশ বছরের পর বছর ইউজ করতে থাকে, যদি ঠিক থাকে ব্রাশটা, তো সেক্ষেত্রে কি ব্রাশ এতদিন ধরে মানে ইউজ করা যায় নাকি চেঞ্জ করতে হয়? না, একদমই করা উচিত না। আমাদের যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে 3 মাস পর পর একটা ব্রাশ চেঞ্জ করা উচিত। 3 মাস না হলেও অ্যাটলিস্ট, মানে আমি তো বলবো 1 মাসের মধ্যে চেঞ্জ করে দেওয়া উচিত, এবং অনেক ক্ষেত্রে সেটা রিজনেবল না হতে হয়, তখন 3 মাসের মধ্যে কিন্তু এক একটা ব্রাশ চেঞ্জ করে দেওয়া উচিত। যদি কেউ চেঞ্জ না করে তাহলে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ব্রাশের যেটা এফেক্টিভনেস সেটা অনেকটা কমে যাবে। সেই ব্রাশটা তো দেখতে বাইরে থেকে ভালো আছে, কিন্তু ক্লিনিং অ্যাকশনটা কিছুই থাকবে না। ব্রাশ করছে অথচ ফুড লজমেন্ট হতেই থাকবে, সেক্ষেত্রে তোমার ফিউচারে ক্যাভিটির প্রবলেম হতে পারবে। তো এই প্রবলেমগুলোই হবে। হঠাৎ করে যদি দাঁতে ভীষণ ব্যথা হয় বা সেনসিটিভিটি অনুভব হয়, তাহলে আমাদের ঘরোয়া উপায়ে কি করা উচিত? কিছুদিন অত্যন্ত ঠান্ডা বা গরম খাবার বা পানীয় অ্যাভয়েড করা। সেকেন্ড হচ্ছে জোরে জোরে ব্রাশ না করা, এবং সেন্সিটিভিটি যে টুথপেস্ট থাকে সেগুলো ব্যবহার করা। কিন্তু তারপরেও যদি সমস্যা থেকে যায় তখন ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ নেওয়া দরকার। এর চিকিৎসা কি রয়েছে? তোমার কারোর অনুযায়ী চিকিৎসা হয়। যদি সাধারণ ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা সেক্ষেত্রে ডিসেনসিটাইজিং যে পেস্ট বা জেল এবং ফ্লোরাইড ট্রিটমেন্ট অ্যাডভাইস করি। যদি দাঁতে ক্ষয় বা ফাটল থাকে সেক্ষেত্রে দাঁতের ফিলিং এবং মাড়ি সরে গেলে তখন বিশেষ তোমার গাম ট্রিটমেন্টের দরকার পড়ে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।